নমস্কার, আমি মানবেন্দ্র চক্রবর্তী বলছি, জাগরুক সভাপতি। আজকে আমাদের দিল্লি উচ্চ আদালতে শুনানির দিন ধার্য ছিল এবং সেই শুনানির জন্য আজকে আমি দিল্লিতে উপস্থিত ছিলাম। এই ভিডিওর মাধ্যমে আজকে দিল্লি হাইকোর্টের আপডেটটা আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি, একটু ধৈর্য ধরে শুনবেন। তার আগে দু একটা কথা বলতে চাই। কিছুদিন আগে গুয়াহাটি উচ্চ আদালতে কয়েকটা ইউনিয়ন দ্বারা যে কেস করা হয়েছিল প্রভিডেন্ট ফান্ড নিয়ে, সেই কেসটা ওরা হেরে যায় এবং বাজেভাবে তার মধ্যে যে কমেন্টগুলো আসছে, সেই কমেন্টগুলো হলো দিল্লি উচ্চ আদালতে একটা কেস চলা অবস্থায় এবং এনসিএলটির কেস চলা অবস্থা আবার কেন সেম ইস্যু নিয়ে আরেকটা কেস করা হলো, যেটা অলরেডি আগে একবার ডিসিশন হয়ে গেছে ওদের কেসই, তাই কেসগুলো ডিসমিস হয়ে গেছে। এখন আমরা শুনতে পাচ্ছি ওরা নাকি সবাইকে বলছে যে তোমাদের যদি অন্যান্য যারা ইউনিয়ন আছেন, তোমাদের যদি কোনো কেস থাকে তাহলে কেসগুলো উইথড্র করে নাও, আর যদি কেস না থাকে তাহলে ফান্ড কালেকশন করে আমাদের জেনারেল মিটিং করো, অথরাইজেশন কালেকশন করো এবং আমার সঙ্গে ওনার সঙ্গে যোগাযোগ করে কোনো একটা এনসিএলটিতে কেস করতে যাচ্ছে। এবং একটা কথা আপনারা মনে রাখবেন, একবার কেস যদি কোনো হাইকোর্টে হেরে যান এবং সেই তথ্য কিন্তু আপনাকে যে কোনো কোর্টেই যান, সেটা এনসিএলটিতে যান বা সুপ্রিম কোর্টে যান, সেই তথ্য কিন্তু কোর্টকে জানাতে হবে। সেই তথ্য যদি আপনি না জানান, ইট ইজ এ সিরিয়াস অফেন্স অন দি পার্ট অফ পিটিশনার অর রেসপন্ডেন্ট। আচ্ছা, এবার ধরুন গুয়াহাটি হাইকোর্টে আপনারা দুইবার কেস হেরে গেছেন। এবার যদি সেই হারার বিষয়টা আপনি এনসিএলটিতে দেখান, তো অটোমেটিক্যালি আপনার কেসের রেজাল্ট কি হবে আপনি জানেন। 2 নম্বর কথা হলো, আপনারা যদি সুপ্রিম কোর্টে যান, এটাও জানাতে হবে যে আমরা গুয়াহাটি হাইকোর্টে কেসটা হেরে গেছি এবং এই জন্য সুপ্রিম কোর্টে এসছি। কিন্তু সুপ্রিম কোর্টে এভাবে যাওয়া যাবে না, ডিভিশন বেঞ্চ করতে হবে। ডিভিশন বেঞ্চ যদি কেস ডিসমিস করে দেয়, তারপরে সুপ্রিম কোর্টে যেতে হবে। অন্য রাস্তা দেখে কোনো লাভ নেই। এবার ওরা চালাকি করে বলছে যে আপনাদের যদি কোনো পুরনো কেস চালু থাকে, আপনারা কেসটা উইথড্র করে নিন। তার মানে আপনাদেরও ডুবিয়ে মারবে। এখন ওরা কেস হেরে গেছে, এখন সবাইকে নিয়ে ডুববে, অন্যদেরকেও হারাবে। কারণ এই হারা কেস নিয়ে কোনো কোর্টে গেলে রেজাল্টটা কি হবে আপনারা বিবেচনা করে দেখে নেবেন। আরেকটা কথা আমরা বলতে চাই, আমরা আগেও যখন হাইয়ার পেনশনের ইস্যু এসেছিল, তখন আমরা বলেছিলাম যে আপনারা হাইয়ার পেনশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন, প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স দেখিয়ে অ্যাপ্লাই করবেন। ওরা কি করলো, প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স জিরো করিয়ে দিয়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে হাইয়ার পেনশন করাবে বলে পিএফ কে ব্যালেন্স জিরো দেখিয়ে অ্যাপ্লাই করিয়ে দিল। অনেক লোকে এরকম করেছেন, যার জন্য আজকে কিন্তু ওরা বিপদে পড়েছেন। এবার ওরা বলছে যে এক্সিকিউটিভ কমিটি মিটিং করো, জেনারেল বডি মিটিং করে সিদ্ধান্ত নেও, তারপরে আমাদের সঙ্গে কোর্টে চলো। তার মানে ওরা হাঁটতে আপনাকে নিয়ে ডুবিয়ে মারবে। এখন জেনারেল বডিতে মিটিং যখন হবে, যারা রিজলিউশনের সিগনেচার করবেন বা অ্যাটেন্ডেন্সের সিগনেচার করবেন, এরা কিন্তু খুব হুঁশিয়ার। যারা এক্সিকিউটিভ কমিটি মিটিং করবেন, এরাও হুঁশিয়ার। আপনারা কোনো অবস্থাতে কেস হেরে যাওয়ার পর কোনো রিজলিউশন পাস করে হারা কেসের সঙ্গে যুক্ত হবেন না। এতে আপনাদেরই ক্ষতি। বিবেক বিবেচনা বুদ্ধি আপনাদেরও যথেষ্ট আছে। আপনারা নিজেরা আলোচনা করুন, কোনো অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করুন, যে অ্যাডভোকেট প্রতিপক্ষের রিপ্রেজেন্টেটিভ যাতে না হয়, প্রতিপক্ষের হয়ে যাতে কাজ না করে। এরা যারা প্রতিপক্ষ বিপক্ষ সবের সঙ্গে মিলে যাতে কোনো সাজেশন আপনি না নেন। আপনারা স্বাধীনভাবে সাজেশন নিন এবং ডিসিশন নিন। আমরা যতটুকু জানি, কেএমএস ইউনিয়ন এনপিএম এর একটা কেস আছে, এটা চলো, এটা আপনাদের মঙ্গল হবে, অন্যদের সঙ্গে গিয়ে ডুবাবেন না। আমাদের কেসটা সেটেল হওয়ার পর এইটাকে দেখিয়ে আপনারা হয়তো কিছু একটা সুরাহা পেতে পারেন। নগাঁও কাগজ কলের অ্যাসোসিয়েশনের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি বা অন্যান্য কার্যকরী কমিটিতে আছেন, এরা যথেষ্ট বুদ্ধিমান। আমরা জানি আপনারা এই ডুবন্ত নৌকায় পা দিয়ে নিজেদের অধিকার ডুবাবেন না, একটু ওয়েট করতে হবে। সেটা ঠিক, দিল্লি হাইকোর্টের আদালতের যে কেসটা আছে সেটাই বাঁচার একমাত্র পথ। এত সাবধান, কেউ কোনো কাগজে সই দেবেন না, কোনো জেনারেল মিটিং অ্যাটেন্ড করবেন না, ভুয়া কোনো কাগজে সই দেবেন না, কোনো রিজলিউশন পাস করবেন না, করে নিজেদের একটা হারানো বস্তুর সঙ্গে যুগসাজশে যুগ দেবেন না, এতে আপনাদের সর্বনাশ হবে। এখন আজকে দিল্লি উচ্চ আদালতে আজকের ডেভেলপমেন্ট নিয়ে আজকের আপডেট হলো, আজকে আমাদের কেসটা রিচ করেছে ফর আর্গুমেন্ট।
এবং আর্গুমেন্টের সময় আমরা যখন বললাম যে আমাদের 134 জন শ্রমিক কর্মচারী অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় প্রাণ ত্যাগ করেছেন, তার মধ্যে 4 জন সুইসাইড করেছেন, এবং এনসিএলএটি মিলটাকে কোম্পানিটাকে গোয়িং অন কনসার্ন রেখে হ্যান্ডওভার করার কথা বলার পরও শ্রমিক কর্মচারীর সহ অন্য পার্টিকে হ্যান্ডওভার করার পরও সেটা করা হয় নাই। এত আমাদের সমস্ত পাওনা এজ অন ডেট অফ অ্যাকচুয়াল রিটায়ারমেন্ট করতে হবে। কেননা তার আগে লিকুইডেটর এনসিএলটিতে গিয়ে বলেছিল ওকে লিকুইডেশন করার অধিকার দেওয়া হোক, সেই কেসটাও কিন্তু এনসিএলটি নাকচ করে দিয়েছে। আমরা সেই সব তথ্য এখানে বলবো না, আপনারা এটাই জেনে রাখুন আজকে আমাদের কেসটা আবার পুরোপুরিভাবে ঘুরে এসছে। অনেক চক্রান্ত হয়েছে আমাদেরকে হারানোর জন্য, আমাদের কেসটা ডিস্ট্র্যাক্ট করার জন্য, আমাদের সমস্ত দাবি দাবা নষ্ট করার জন্য। এই সিওসি মিটিংয়েও কি কি রিজলিউশন পাস করা হয়েছে, অ্যাডজর্নমেন্ট হতে হতে আজকে কেসটা পৌঁছেছে। তবে একটা আশ্চর্যজনক ব্যাপার, লিকুইডেটরের অ্যাডভোকেট বলছে পিএফ এর টাকা নাকি ওরা দিয়ে দিয়েছে, এবং পিএফ ডিপার্টমেন্টের অ্যাডভোকেট বলছেন ওরা নাকি টাকা পেয়ে গেছে। জাজ আমাদের জিজ্ঞেস করলেন যে আপনারা কি টাকা পেয়েছেন? আমরা বললাম যে না স্যার, আমরা তো কোনো টাকা পাই নাই, আমাদের মানুষ তো অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় মারা গেছে। ওরা তখন বলল যে আসাম গভর্নমেন্টের সঙ্গে এমওইউ হয়ে আমরা নাকি টাকা পেয়ে গেছি। আমরা বললাম হ্যাঁ স্যার, বাট আসাম গভর্নমেন্ট ইজ এ থার্ড পার্টি, এটা তো রিলিফ প্যাকেজ, ইট ইজ এ হিউম্যানিটেরিয়ান এইড দ্যাট ডাজ নট সাবস্টিটিউট দি লায়াবিলিটি অফ দি রেসপন্ডেন্ট। মানে একটা রিলিফ প্যাকেজ দিয়ে ওদের লায়াবিলিটি কি করে মিটে যাবে? সেটা তো হতে পারে না। সবচেয়ে বড় কথা হলো জাজ আমাদের কথা যখন শুনলেন যে আমরা প্রভিডেন্ট ফান্ডের কোনো টাকা পাই নাই, তখন উনি অর্ডার করলেন পিএফ ডিপার্টমেন্টকে এবং লিকুইডেটরকে লিখিতভাবে ওদের বয়ান সমস্ত কিছু মেনশন, কে কত টাকা কোন দিন দিয়েছেন, কে পেয়েছেন, কেন টাকা দেওয়া হলো না, সব এফিডেভিট করে জমা করতে হবে। তার মানে আমরা আমাদের স্ট্র্যাটেজি এখন ফিক্স করে নিয়েছি। টাকা যদি পিএফ ডিপার্টমেন্ট পেয়ে থাকে তাহলে এতদিন আমরা পেলাম না কেন? এখন ঝুলির বিড়াল বেরিয়ে আসবে। আর টাকা যদি না পেয়ে থাকে ওরা, তাহলে কোর্টে বললো কেন ওরা পেয়ে গেছে? এটা বিশাল একটা ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। যাই হোক, আমরা আজকে খুব খুশি, পিএফ ডিপার্টমেন্ট যদি টাকা পেয়ে থাকে তাহলে তো আমাদের টাকা আমরা পেয়ে যাব, আর যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু কঠোর শাস্তি হবে। কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথার কোনো ক্ষমা নেই। এবার আপনারা বুঝে নিন, তাড়াহুড়া করে নতুন করে কোনো কেসে আপনারা যাবেন না, ইউ হ্যাভ টু ওয়েট। আরেকটা কথা আমরা বলি, যারা দিল্লি উচ্চ আদালতে আমাদের কেসের বেনিফিশিয়ারি লিস্টে আছেন, এরা কোনো অবস্থায় কোনো জায়গায় অন্য কোনো কাগজে সই দেবেন না, অন্য কোনো কেসে নিজের ক্লেম এন্টাইটেল এন্ট্রি করাবেন না। এতে কি হবে, আপনার ক্লেম 2 জায়গায় যাবে এবং ডাবল ক্লেম বলে আপনার 2টা ক্লেমই একসাথে রিজেক্ট হয়ে যাবে, এবং এটা কনফিউশন ডাউটফুল বলে পিএফ ডিপার্টমেন্টে কিন্তু আলাদাভাবে ফেলে দেবে, সাসপেন্স ফাইলে চলে যাবে। এটা আপনারা জানেন, এটা অফিসিয়াল ব্যাপার, আপনারা সেই ভুল করবেন না। যদি এই ধরনের কেস আমাদের হাতে আসে আর দিল্লি উচ্চ আদালতে আপনাদের নাম থাকে, তাহলে কিন্তু আমরা এটা ডিলিট করে দেব। আমরা আশাবাদী আমাদের কেস এবার কিন্তু সঠিক রাস্তায় আবার ঘুরে এসেছে। আগামী 18 নভেম্বর 2026 ইংরাজি নেক্সট ডে, তার আগে বিপক্ষকে এফিডেভিট সাবমিট করে ডিটেলস বলতে হবে। এটা হলো কি কি আর্গুমেন্ট হয়েছে সেই কথা আমি বললাম। আর্গুমেন্টে অনেক কথা হয়, সব কথা অর্ডারে আসে না। অর্ডার আসা পর্যন্ত আমরা কিন্তু একটু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি অর্ডার আসছে। এটা আমি আগে থেকেই বললাম, যা বক্তব্য আমরা কোর্টকে রেখেছি বা যা আর্গুমেন্ট হয়েছে সেটা কিন্তু অর্ডারে অন্যরকমও আসতে পারে। অর্ডার হলো এফিডেভিট দিয়ে ওদের বলতে হবে ওরা কি পেয়েছে না পেয়েছে, কি ডিসবার্স করেছে কি করে নেই, এবং সেটা আগামী ডেটের আগে জমা করতে হবে। জমা করলেই আমরা তার পরবর্তী পদক্ষেপ কি নেব সেটা আমরা স্ট্র্যাটেজি তৈরি করব এবং সেই মতে আমরা কাজ করব। বিশ্বাস রাখুন আমাদের জয় হবেই। আমরা লড়ে গেছি, লড়ে যাচ্ছি, লড়ে যাব। কড়ায় গন্ডায় সুদে আসলে সমস্ত অধিকার আমরা আদায় করব, বিশ্বাস রাখুন। এবং সেই শক্তি নিয়ে আমরা নিষ্ঠা ভরে ডেডিকেটেডলি লড়াই চালিয়ে যাচ্ছি।
জয় আমাদের হবেই এই বিশ্বাস রাখছি। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ।